মনে করি পেয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য একদমই উপযোগী না। পেয়ার পদ্ধতি একদমই উপযোগী না, একদমই উপযোগী না। এটা শুধু মানুষ জানে কি জানে না সেটা বিষয় না। মানুষ যদি না জানে, মানুষকে জানানোর সব দল মিলে যদি চেষ্টা করে মানুষকে জানাতে খুব বেশি সময় লাগে না, মানুষের জানানোর বিষয় না। বিষয়টা হচ্ছে যে পেয়ার পদ্ধতি বাংলাদেশের উপযোগী কিনা। বাংলাদেশের উপযোগী না। কেন উপযোগী না? কারণ হচ্ছে যে পেয়ার পদ্ধতিতে মানে প্রথম জিনিস হচ্ছে যে আমাদের দেশে মানুষ আসলে এমপির কাছে অনেক প্রত্যাশা থাকে। পিয়ার পদ্ধতিতে আসন ভিত্তিক কোনো এমপি থাকে না। আসন ভিত্তিক এমপি না থাকলে মানুষের মধ্যে তার নেতৃত্বের শূন্যতা তৈরি হবে এবং শক্তিশালী গণতন্ত্র গড়ে তোলার জন্য যে স্থানীয় যে অজস্র গুরুত্বপূর্ণ ইস্যু, এলাকাবাসীর যে অজস্র গুরুত্বপূর্ণ ইস্যু, সেই ইস্যুগুলো জাতীয় পর্যায়ে তুলে আনা, সংসদে তুলে আনা, সেই ইস্যুগুলো নিয়ে সংসদে কথা বলা। সর্বোচ্চ উন্নত দেশগুলোতে তো পিয়ার পদ্ধতিতে সর্বোচ্চ উন্নত দেশগুলো কিন্তু অনেক শক্তিশালী গণতন্ত্র। সো ব্রিটেনের গণতন্ত্র কত বছরের, আর যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কত বছরের, এবং সব উন্নত দেশে নাই। বাস্তবতা হচ্ছে আমেরিকাতে নাই, কানাডায় নাই। তো পিয়ার পদ্ধতি ইউরোপের বেশ কিছু দেশে আছে, কিন্তু তাদের গণতন্ত্রের চর্চা অনেক বছরের, তাদের মানুষের শিক্ষা এবং সচেতনতার পর্যায়ে আমাদের চেয়ে অনেক উন্নত। তো তাদের ক্ষেত্রে পরিস্থিতি ডিফারেন্ট। আমরা তাদের সাথে তুলনা করে লাভ নেই। আমরা যদি তুলনা করতে চাই, আমরা আমাদের দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ নেপালের সাথে তুলনা করতে পারি। নেপালে আংশিক পিয়ার পদ্ধতি আছে। আংশিক পেয়ার পদ্ধতির রেজাল্ট যেটা হচ্ছে, গত 17 বছরে নেপালে 14 বার সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার স্থিতিশীল হতে পারছে না। 14 বার সরকার পরিবর্তনের পরও নেপালে এই কদিন আগেও জেনজি বিদ্রোহ হলো, আবার মানে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হলেন। তারপরে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে যে প্রধানমন্ত্রী এলেন, তার বিরুদ্ধে 2 দিন পরে আবার বিক্ষোভ শুরু হলো। তো আলটিমেটলি একটা অস্থিতিশীল সরকার হবে আর একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে পেয়ার পদ্ধতি হলে বাংলাদেশে। তো বাংলাদেশে এই ধরনের কোয়ালিশন সরকার দেশকে অস্থিতিশীল করবে।